আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মানবতা বিরোধী অপরাধের আলাদা ৩টি মামলায় সাবেক ও বর্তমান ২৫ সেনা কর্মকর্তা সহ ৩২ আসামিকে ২২ অক্টোবর বুধবারের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটিতে হাজির করতে হবে। এরই মধ্যে ১৫ কর্মকর্তা সেনা আইন অনুযায়ী সেনাবাহিনীর হেফাজতে আছেন। সরকারের পক্ষ থেকে তাদের জন্য সেনা সদরের ভেতরে একটি ভবনকে বিশেষ কারাগারও ঘোষণা করা হয়েছে। কিন্তু তাদের হেফাজতে রাখা কিংবা গ্রেপ্তারের বিষয়ে আইসিটির প্রসিকিউশন কিংবা আদালতকে এখনো পর্যন্ত কিছুই জানানো হয়নি। যেহেতু আদালত হাজিরার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন এবং ২১শে অক্টোবর পর্যন্ত এই সময়সীমার মেয়াদ বাড়ানো হয়নি, সে কারণে অভিযুক্তদের আদালতে হাজির হওয়ার ব্যাপারে আইনি বাধ্যবাধকতা তৈরি হয়েছে। প্রশ্ন হলো, ২২শে অক্টোবর কি এই ১৫ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে? আইসিটির প্রসিকিউশন বলছে ১৫ সেনা কর্মকর্তা সহ তারা যদি হাজির না হন অথবা তাদের হাজির না করা হয়, তাহলে তাদের হাজির হতে দুটি সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেনাবাহিনীর একাধিক সূত্র বলছে, সেনা হেফাজতে থাকা অভিযুক্ত এই ১৫ সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করা হতে পারে। এই ১৫ সেনা কর্মকর্তার পক্ষ থেকে তাদের আইনজীবীরা জামিনের আবেদনও করবেন। তবে আইসিটির যে ধরনের বিশেষ আদালত, তাতে জামিন সচরাচর দিতে দেখা যায় না। যদিও জামিনের বিষয়টি আইনগতভাবে ট্রাইব্যুনালের নিজস্ব কার্যপ্রণালী বিধি বা রুলস অফ প্রসিডিওর দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে, যা প্রণয়নের ক্ষমতা আইসিটি অ্যাক্টের ২২ ধারায় ট্রাইব্যুনালকে দেওয়া হয়েছে। সেনা সূত্রে জানা গেছে, ১৫ সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করার ক্ষেত্রে তাদের নিরাপত্তাজনিত বিষয়টিকে গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। সে কারণে আদালতে যদি হাজির করার সিদ্ধান্ত হয়, তাহলে নিরাপত্তার জন্য ব্যাপক কড়াকড়ি আরোপ করা হতে পারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। মামলা ৩টির মধ্যে দুটি হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম নির্যাতনের মাধ্যমে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায়, অন্যটি জুলাই গণ আন্দোলনের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায়। এই ৩ মামলায় অভিযুক্তদের মধ্যে সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বাইরে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বেনজির আহমেদ সহ র্যাবের সাবেক ৩ মহাপরিচালক ও পুলিশের ২ ভারপ্রাপ্ত কর্মকর্তা। আর অভিযুক্ত সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন সেনা হেফাজতে আছেন। ৮ অক্টোবর এই ৩টি মামলার অভিযোগপত্র আমলে নিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে ২২শে অক্টোবরের মধ্যে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়। দেশের ইতিহাসে এত বেশি সংখ্যক সেনা কর্মকর্তাদের সিভিল বা বেসামরিক আদালতে বিচারের নজির আর নেই। তাই বিষয়টি নিয়ে সেদিন থেকে বেশ হইচই পড়ে যায়। সেনা সদরের পক্ষ থেকে ১১ অক্টোবর ব্রিফিংয়ে জানানো হয়, আইসিটিতে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর গণমাধ্যমে প্রকাশের পর বাংলাদেশ সেনাবাহিনী স্বপ্রণোদিত হয়ে দ্রুত পদক্ষেপ নেয়। সেনা সদর নিশ্চিত করে কর্মরত ১৫ সেনা কর্মকর্তা এবং অবসর প্রস্তুতিমূলক ছুটিতে থাকা একজন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। যদিও তারা জানায়, ট্রাইব্যুনাল যে পরোয়ানা জারি করেছে তারা আনুষ্ঠানিকভাবে সে ওয়ারেন্ট বা চার্জশিট হাতে পায়নি। ১২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা ১ শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করে জানানো হয়, ১৮৯৮ সালের বাংলাদেশ ফৌজদারি কার্যবিধির ৫৪১-এর ১ ধারার ক্ষমতা বলে ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত MES ৫৪ নম্বর ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে। এরপর অবশ্য রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটরের মন্তব্যে আরও শোরগোল পড়ে যায়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আসামিদের গ্রেপ্তার দেখানো হলে ফৌজদারি আইনের মৌলিক নীতি অনুসারে তাদের ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। আসামিদের সাবজেলে বা অন্য কোথাও রাখা হবে, সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কেবল ট্রাইব্যুনালের। তবে এ নিয়ে সেনা সদরের পক্ষ থেকে আর কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। সেনা সূত্রগুলো বলছে, এরই মধ্যে বিষয়টি নিয়ে সেনাবাহিনীর সাথে সরকারের উচ্চ পর্যায়ের একাধিক বৈঠক হয়েছে। সবশেষ পরিস্থিতি হলো, ২২শে অক্টোবর অভিযুক্তদের আদালতে হাজির হতে হবে অথবা তাদেরকে হাজির করতে হবে। ২১শে অক্টোবর মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে প্রসিকিউটর মোনার হোসেন তামিম বলেছেন, এখন আইন অনুযায়ী দুটি কাজ হতে পারে। একটি হলো
অভিযুক্তরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ট্রাইব্যুনালে হাজির হতে পারেন, অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে নিয়ে আসবেন। প্রসিকিউটর বলছেন, যদি অভিযুক্তরা বুধবার হাজির না হন অথবা তাদেরকে হাজির না করা হয়, তবে আইন অনুযায়ী তাদের ট্রাইব্যুনালে উপস্থিত হতে একটি বাংলা ও একটি ইংরেজি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। দর্শক, একে প্রচলিত ভাষায় বলে হুলিয়া জারি। হুলিয়া জারির সময় থেকে আসামিকে পলাতক বা ফিউজিটিভ বিবেচনা করা হয়। প্রসিকিউটর মোনার হোসেন তামিম সাংবাদিকদের বলেছেন, পত্রিকায় যে বিজ্ঞপ্তি দেওয়া হবে তাতে অভিযুক্তদের ট্রাইব্যুনালে হাজির হতে একটি তারিখ নির্ধারণ করে দেওয়া হবে। সেদিনও যদি তারা হাজির না হন, তাহলে তাদের পলাতক ঘোষণা করে তাদের পক্ষে স্টেট ডিফেন্স কাউন্সিল অথবা রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হবে। এই স্টেট ডিফেন্স কাউন্সিল তাদের পক্ষে মামলা পরিচালনা করবে, যেমনটা আইসিটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের জন্য নিয়োগ করেছেন। আইনের ভাষায় একে বলা হয় ট্রায়াল অব অ্যাবসেন্সিয়া। তবে আইনজীবীরা মনে করছেন, অভিযুক্তরা যদি আদালতের নির্ধারিত দিনে হাজির না হন, তাহলে সে বিষয়ে পরবর্তী পদক্ষেপ কি হবে সেটি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। এ নিয়ে প্রসিকিউশনের আগে থেকে মন্তব্য করা প্রসিকিউশনের ক্ষমতার অধিক চর্চা বা অপব্যবহার বলে তারা মনে করেন। সেনাবাহিনীর একাধিক সূত্র বলছে, হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে বুধবার আদালতে হাজির করার সম্ভাবনা বেশি। তবে সেখানে একটি কিন্তু আছে, সেটি হলো তাদেরকে হাজির করার আগে তাদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করার জন্য সরকার উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে। গোয়েন্দাদের আশঙ্কা, একটি গ্রুপ অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য মব সৃষ্টির চেষ্টা করতে পারে, সেজন্য বিশেষ কড়াকড়ির মধ্য দিয়ে তাদের হাজির করা হতে পারে। তবে তাদেরকে হাজির করা হবে কি হবে না সেটি এখনো 15 সেনা কর্মকর্তাকে জানানো হয়নি। অন্ততপক্ষে এই ভিডিও তৈরির সময় পর্যন্ত আমরা নিশ্চিত হয়েছি বিষয়টি 15 সেনা কর্মকর্তাকে সরাসরি জানানো হয়নি। দর্শক, এই 15 সেনা কর্মকর্তার পক্ষে লড়ার জন্য একটি শক্তিশালী আইনজীবী প্যানেলও ঠিক করা হয়েছে। আইনজীবী প্যানেলও 22 অক্টোবর আদালতে হাজির হওয়ার পরামর্শ দিয়েছে। বুধবার 15 সেনা কর্মকর্তার পক্ষে সে প্যানেলটি কোর্টে দাঁড়াবে। প্রশ্ন হলো, আদালতে যদি হাজির হন অথবা তাদের হাজির করা হয়, এরপর কি হতে পারে? আইসিটির প্রসিকিউটর মোনার হোসেন তামিম বলেছেন, ট্রাইব্যুনালে তারা উপস্থিত হয়ে জামিন চাইতেই পারেন। দর্শক, আইনের প্রাধান্য বা ফৌজদারি কার্যবিধির বা সিআরপিসির অপ্রযোজ্যতা বিবেচনা করলে আইসিটি অ্যাক্টের অধীনে অভিযুক্ত আসামির জামিন পাওয়ার সুযোগ খুবই সীমিত এবং অতীতের রেফারেন্সগুলো ঘেঁটে দেখা যাচ্ছে জামিনের বিষয়টি আইনের ভাষায় বলা হয় কার্যত অনুপস্থিত। তবে প্রসিকিউশন বলছে, জামিনের ভিত্তি থাকলে ট্রাইব্যুনাল তাদের জামিন দিতে পারেন। বাংলাদেশের সাধারণ ফৌজদারি আইন বা সিআরপিসিতে জামিনের বিধান সুস্পষ্ট। ধারা 496 ধারাটি জামিনযোগ্য বা বেলাবেল অপরাধের ক্ষেত্রে জামিনকে অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করে। আবার 497 ধারাটি অজামিনযোগ্য বা নন বেলেবল অপরাধের ক্ষেত্রে আদালতের বিবেচনামূলক ক্ষমতা প্রদান করে। কিন্তু আইসিটি অ্যাক্টের 23 ধারার মাধ্যমে সিআরপিসি সম্পূর্ণরূপে অপ্রযোজ্য ঘোষণা করা হয়েছে। মানে আইসিটিতে সিআরপিসির এসব ধারা বিবেচ্য হবে না। আইনজীবীরা বলছেন, সাধারণ ফৌজদারি আইনের অধীনে প্রাপ্ত জামিনের সংবিধিগত অধিকার, আইনের ভাষা যাকে স্ট্যাটিউটরি রাইট বলা হয়, সে অধিকার আইসিটিতে অভিযুক্তদের জন্য প্রযোজ্য হয় না। তা সত্ত্বেও জামিন দেওয়ার এখতিয়ার সম্পূর্ণরূপে আদালতের। আইনগতভাবে বিষয়টি ট্রাইব্যুনালের নিজস্ব কার্যপ্রণালী বিধি বা রুলস অফ প্রসিডিওর অনুযায়ী সিদ্ধান্ত হবে। প্রসিকিউটর মোনার হোসেন তামিম বলেছেন, আদালত জামিন না দিয়ে অভিযুক্তদের জেল হাজতে পাঠানোর আদেশও দিতে পারেন। সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কারা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে তারা কোন কারাগারে থাকবেন। সেনা সূত্রগুলো বলছে, মামলাগুলো বিচার শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী চায় এই 15 সেনা কর্মকর্তা সেনা হেফাজতে থাকুক। সেনা সূত্রগুলো বলছে, এই 15 সেনা কর্মকর্তার পক্ষে সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা জামিনদার হতে পারেন। তবে পুরো বিষয়টি নির্ভর করছে সেনা সদরের সাথে সরকারের উপর শেষ মুহূর্তের আলোচনা এবং সিদ্ধান্তের উপর। আইনজীবীরা বলছেন, আরও একটি বিষয় কালকে শুনানিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সাধারণ ফৌজদারি আইনে অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তার নাগরিক বা রাজনৈতিক অধিকার সাধারণত খর্ব হয় না। কিন্তু বর্তমান সরকারের আমলে গত 6 অক্টোবর আইসিটি একটি চতুর্থবারের মতো সংশোধন করা হয়। সেই সংশোধনীতে 20 গ ধারা একটি
গুরুতর আইনি প্রভাব যুক্ত করা হয়েছে। সেটি হলো আইসিটিতে কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হওয়ার সঙ্গে সঙ্গে তিনি সংসদ সদস্য, স্থানীয় সরকার সংস্থার সদস্য, প্রজাতন্ত্রের সেবায় নিযুক্ত হওয়া বা অন্য কোনো সরকারি পদে আর থাকার যোগ্য হবেন না। বিষয়টি নিয়ে 15 সেনা কর্মকর্তার পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করার পরিকল্পনা আছে বলে জানা গেছে। দর্শক, প্রসিকিউশন মঙ্গলবার ব্রিফিংয়ে যে বক্তব্য দিয়েছে তাতে মনে হতে পারে সেনাবাহিনী এবং সরকারের সাথে প্রসিকিউশনের দূরত্ব আছে। প্রসিকিউটর মোনার হোসেন বলেছেন, আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হওয়া সংক্রান্ত তথ্য প্রসিকিউশনের কাছে আসবে না, কারণ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। কনসার্ন অথরিটি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গ্রেপ্তারি পরোয়ানা পৌঁছে দিয়েছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিস। রেজিস্ট্রার অফিসের কাছে এ সংক্রান্ত তথ্য আসবে। এরপর ট্রাইব্যুনাল ঘোষণা করবেন তাদের কাছে আদৌ কোনো তথ্য এসেছে অথবা আসেনি। প্রসিকিউশন যদি ট্রাইব্যুনালের মাধ্যমে জানতে পারে নন এক্সিকিউশন রিপোর্ট এসেছে, তখন আইনের বিধান অনুযায়ী পরবর্তী ধাপ সম্পর্কে ট্রাইব্যুনালকে জানাবে প্রসিকিউশন। দর্শক, সারা দেশে তোলপাড় ফেলে দেওয়া এমন একটি ইস্যুতে প্রসিকিউশন এখনো জানে না গ্রেপ্তারি পরোয়ানা তামিল করা হয়েছে কিনা বা আসামি পক্ষের পরবর্তী মুভমেন্ট কি, সেটি আদালত সংশ্লিষ্ট লোকজনের পক্ষে বিশ্বাস করা সত্যি কঠিন। একজন সাংবাদিক জিজ্ঞেস করেছেন, সেনাবাহিনী জানিয়েছে তাদের হেফাজতে 15 সেনা কর্মকর্তা আছেন, ট্রাইব্যুনাল তো বুঝতেই পারছেন যে তারা হেফাজতে আছেন। এর জবাবে প্রসিকিউটর মোনার হোসেন বলেছেন, আইন এ ব্যাপারে শুধু আইনের ধারা ও বিধি অনুসরণ করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা গণমাধ্যমের মাধ্যমে কি জানতে পেরেছেন এটা ধরবে না। একই ধরনের আরেকটি প্রশ্নের জবাবে মোনার হোসেন বলেছেন, সেটা আনঅফিশিয়ালি বা অনানুষ্ঠানিকভাবে বলা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা পাননি সেটাও। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজকে 22 অক্টোবর বুধবার সকালে সেনাবাহিনীর যাদের বিরুদ্ধে এই গুম এবং অন্যান্য নির্যাতন, খুন এই অভিযোগ ছিল, তাদের মধ্যে 14 জন সেনা কর্মকর্তা যারা বর্তমানে চাকরিতে রয়েছেন, তাদের হাজির করা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, আইসিটিতে। তাদের বিচারের টাইমটা নিয়ে কিন্তু কাল থেকে অনেক কিছু আমরা শুনছিলাম। প্রথমত যে তাদের আদৌ হাজির করা হবে কিনা, যদি হাজির করা হয় তাদের কে নিয়ে আসবে, তারা কি সেনাবাহিনীর তত্ত্বাবধানে আসবে নাকি পুলিশের তত্ত্বাবধানে আসবে, এসব নানান কথা হচ্ছিল। তো কালকে ক্যান্টনমেন্ট থেকে আমি নিয়মিত আপডেট পাচ্ছিলাম। প্রথমে শুনলাম যে আজকে তাদের হাজিরা দেওয়া লাগবে না। কেন লাগবে না? কারণ তাদের পক্ষের আইনজীবীরা এই অধ্যাদেশের, এই যে নতুন অধ্যাদেশ করে আইসিটি অ্যাক্ট যে চেঞ্জ করেছে, তারা যে অ্যাড করেছেন, এই সেইগুলোকে চ্যালেঞ্জ করা হবে এবং এই রিটের শুনানি না হওয়া পর্যন্ত তাদের আদালতে হাজিরা দিতে হবে না। এটা কিন্তু কালকে বিকেলের দিকের কথা, দুপুরের পরের কথা। তারপরে হঠাৎ করে শুনলাম যে কালকে রাতেই তাদের এই ট্রাইব্যুনালের কাছে হ্যান্ড ওভার করা হবে। আর এদিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অ্যাপিয়ারেন্স, এটা অনেক আগে শোনা গেলেও কালকে আর শুনিনি। আবার রাতে শুনলাম যে তাদের আজকে নিয়ে যাওয়া হবে আইসিটিতে এবং আইসিটিতে গেলে তাদের জামিন দেওয়া হবে। এরকম একটা কথাও কিন্তু কালকে আমরা শুনেছি। যারা আটক ছিলেন, এই অফিসার্স মেসে যারা ছিলেন, তাদের কিন্তু বলা হয়েছে যে তোমরা যাও, তোমাদের গেলে হাজিরা দিলেই তোমাদের জামিন দেওয়া হবে। এরকম নানান ইনফরমেশন কিন্তু তাদের কাছে দেওয়া হয়েছে, এই সেনাবাহিনীর বিভিন্ন পক্ষ থেকেই দেওয়া হয়েছে, অথরিটির পক্ষ থেকেই। এই যে কথাগুলো বললাম, সম্ভাবনার কথাগুলো বললাম, এই সবগুলোই অথরিটির পক্ষ থেকে যারা যে 14 জন ভেতরে ছিলেন অফিসার্স মেসে, তাদের সবাইকে এই ইনফরমেশন গুলো দেওয়া হয়েছে। যে প্রশ্নগুলো একদম শুরু থেকেই ছিল যে অ্যারেস্ট ওয়ারেন্ট না বেরোতেই সবাইকে ডেকে এই আর্মি অফিসার্স মেসে কনফাইন করলেন এবং সবাই বলেছেন যে এটা কিন্তু সেনাবাহিনীর ইতিহাসে একসাথে এতগুলো অফিসার এভাবে সিভিল কোর্টে হাজিরা দেননি, এইভাবে একদম চার্জশিট গঠন হয়েছে। এটা খুব রেয়ার একটা ঘটনা এবং এটা
সেনাবাহিনীর ইতিহাসে একটা কলঙ্কজনক দিন হিসেবে লেখা থাকবে। তো এটা নিয়ে জেনারেল ওয়াকার, যিনি সেনাপ্রধান, তিনি বারবার আমাদের কাছে বিভিন্ন নাটকের চরিত্রে এসেছেন। একবার বলেছেন যে আমি সবার কাছে গিয়ে বলছি, কেউ আমার কথা শুনছে না। তিনি বিভিন্ন সময় এটা বলছেন, কিন্তু আসলে কি হয়েছে আমি ট্রাইব্যুনালের কিছু সোর্সের সাথেও যোগাযোগ করেছি। এই যে গতকাল যে এই বিভ্রান্তিগুলো করা হলো, একবার বলা হলো আদালতে নেওয়া হবে, একবার বলা হলো নেওয়া হবে না, একবার বলা হলো গেলেই জামিন দেবে, কিন্তু আজকে কি দেখলাম, যাওয়ার পরে তাদের সবাইকে কারাগারে প্রেরণ করা হলো। কিন্তু এরকম কিন্তু কথা ছিল না, জামিনেরই তো কথা ছিল। কিন্তু এটি কিভাবে এই ঘটনাগুলো ঘটছে, যেটা বলছিলাম যে ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কিন্তু সব বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের সাথে আলাপ করেছেন, এই সেনাবাহিনীর এই অফিসারদের এই মামলা সংক্রান্ত। এই যে তাদের সকালে হাজির করা হবে, টাইম এগিয়ে নেওয়া হয়েছে, তাদের কারাগারে পাঠানো হবে, সবকিছু তাজুল ইসলাম ওয়াকারের সাথে সরাসরি আলাপ করেছেন একদম বেশ কয়েকবার, এবং তাদের যোগাযোগটা খুব নিয়মিত এবং সবকিছুই ছিল প্রি প্ল্যান্ড। জেনারেল ওয়াকার জানতেন হোয়াটস গোয়িং টু হ্যাপেন, জানা সত্ত্বেও তিনি এমন একটা ভাব করেছেন যে তিনি জানেন না, তিনি সেনা অফিসারদের পক্ষে কাজ করছেন। দ্যাটস নট ট্রু। সেনাবাহিনীর মান মর্যাদা, সেনাবাহিনীর পক্ষে আইন বা সেনা আইনে এদের বিচার করা কোনো কিছুই জেনারেল ওয়াকার খানের কাছে ম্যাটার করে না। হি ইজ পলিটিক্যালি কমিটেড টু জামাতে ইসলাম। সে নিজেও ছাত্র জীবনে ছাত্র শিবির করেছে। অনেকেই বলেন যে তিনি ছাত্র শিবিরের একেবারে সদস্য পর্যায়ের ছিলেন, যারা শপথ করে এবং পার্টির জন্য যা কিছু করতে পারে। সুতরাং আজকে জেনারেল ওয়াকারের কাছে মুখ্য হলো যে জামাতে ইসলামীকে যে কোনো ভাবে ক্ষমতায় আনা, এবং যেহেতু এই মামলার বাদী হলো জামাতের যুদ্ধ অপরাধী গোলাম আজমের পুত্র, আর্মি থেকে বরখাস্তকৃত ব্রিগেডিয়ার আজমি, এবং যে আজমি জেনারেল ওয়াকারের সাথে খুবই ঘনিষ্ঠ ছিল, যেটি তারা মানে আজমি এটা বারবার বলেছেন। সুতরাং সবই একটা পাতানো গেম, কিন্তু সেনাবাহিনীর কাছে নিজের একটা ফেক ইমেজ ক্রিয়েট তিনি করতে যাচ্ছেন, এটা বলে যে আই হ্যাভ ট্রাইড এভরিথিং। কালকে বরং সেনাবাহিনীর কয়েকজন বিএনপির কাছে অনুরোধ করেছিল যে ডক্টর ইউনূসের কাছে গিয়ে এই যে সেনাবাহিনীকে অসম্মান করা হবে, অপমান করা হবে, সেনাবাহিনীর এইভাবে সবার সামনে জেলে নিয়ে মানে আদালতে নিবে, সেখান থেকে কারাগারে নিবে, তাদের রিকোয়েস্ট করেছিল বিএনপি যেহেতু ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া একটা দল, বিএনপির প্রতিষ্ঠাতা একজন সেনা প্রধান ছিলেন জেনারেল জিয়াউর রহমান, সুতরাং তারা যেন ডক্টর ইউনূসের কাছে গিয়ে এই বিষয়ে একটা কিছু করে। এবং সেই অনুযায়ী আপনারা দেখেছেন গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর, আমির খসরু এবং সালাউদ্দিন আহমেদ তিনজন গিয়েছিলেন। আমরা সচরাচর কোনো মিটিং এ এই তিন ধারার তিনজনকে একসাথে বিএনপির প্রতিনিধিত্ব করতে দেখি না, কিন্তু কালকে আর্মির অনুরোধে তারা গিয়েছিলেন। তারা মিডিয়ায় দেখেছি তারা বলেছেন ইন্টারিম গভর্নমেন্টকে কেয়ারটেকার গভর্নমেন্ট হয়ে নির্বাচন পরিচালনা করতে হবে, অনেক কিছু এসব আমরা শুনেছি। কিন্তু যেটা শুনিনি সেটা হলো তারা অনুরোধ করেছেন যে এইভাবে সেনাবাহিনীকে যদি বিচারের মুখোমুখি করা হয় সিভিল আইনে, তাহলে ভবিষ্যতে যে কোনো সরকারের পক্ষে এই সেনাবাহিনীকে দিয়ে কাজ করানো সমস্যা হয়ে যাবে। এবং তারা অনুরোধ করেছিলেন ডক্টর ইউনূসের কাছে যেন এই এই হাজিরা এই বিষয়গুলো যেন ভালোভাবে হ্যান্ডেল করা হয়। কিন্তু ডক্টর ইউনূস কথা রাখেননি, কারণ ডক্টর ইউনূস এবং জেনারেল ওয়াকার এদের গোড়া কিন্তু একই জায়গায়, দুইজনই জামাতকে ক্ষমতায় চায়। বিএনপি, আমি জানি না তারা বুঝতে পারছে কিনা, বিএনপি কে কিন্তু নির্বাচনের টোপ দেওয়া হচ্ছে, এবং এখন বিএনপিও বুঝতে পারছে যে নির্বাচন হবে কিনা। সাবেক সেনা প্রধান আইকেবি ইকবাল করিম ভুইয়া বলছেন যে 1 থেকে 2 বছর কেয়ারটেকার গভর্নমেন্ট থাকবে। এটা কিন্তু এমনি এমনি বলেননি, তিনি এটা দেখে এটা বাজারে ছেড়ে একটা বাজার অ্যাসেস করছেন। সো বিএনপি কে নির্বাচনের মূলা ঝুলিয়ে পরিস্থিতি এমন ভাবে ক্রিয়েট করতে চাচ্ছেন ইউনূস সাহেব এবং জামাত ওয়াকার এরা মিলে, যাতে নির্বাচনটা না হয়। এবং নির্বাচন না হলে, যে জামাত তো এখন ক্ষমতা ভোগ করছে, জামাতই সরকার চালাচ্ছে, আর নির্বাচন হলেও যদি হয় তাহলে জামাত ক্ষমতায় যাতে আসতে পারে সেই জন্য ওয়াকার এবং ইউনূস চেষ্টা করছে। সুতরাং বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা খুব কম, কিন্তু বিএনপি এখন আবার ইউনূসকে টোপ দিচ্ছে যে বিএনপি ক্ষমতায় গেলে তারা ডক্টর ইউনূসকে পর্যাপ্ত সম্মান দেখাবে, মানে তিনি একজন গুণী মানুষ, তাকে কিছু একটা দেবে।
কিন্তু খেলাটা অন্য জায়গায় আর কি। তো এইটা হলো, এই যে বললাম যে নির্বাচন হবে কি হবে না, এটা হলো ডক্টর ইউনূসদের ক্যালকুলেশন। আমি কিন্তু আওয়ামী লীগ এবং অন্যান্য রাজনৈতিক শক্তির কথা এখানে আলাপ করছি না। আমি এখানে আবার ফিরে আসি সেনাবাহিনীকে নিয়ে। সেনাবাহিনীর মান সম্মান রক্ষা করতে পারলেন না ওয়াকার। আমাদের 70-র দশকে আমরা একটা নাটক দেখেছিলাম টেলিভিশনে, আফজাল হোসেনের রচিত নাটক, আফজাল সুবর্ণ অভিনীত, যেখানে সুবর্ণের নাম ছিল রুমকি এবং সেখানে নাটকের নাম ছিল পারলে না রুমকি। তো আজকে আমার সারাদিন এই ঘটনাগুলো দেখে মনে হয়েছে যে পারলো না ওয়াকার, ওয়াকার আপনি পারলেন না। কিন্তু আপনি কি পারেননি? আপনি করতে চেয়েছিলেন, পারেননি, নাকি আপনি ইচ্ছে করেই ব্যর্থ হয়েছেন? আপনিও চেয়েছেন যে এইভাবে, হ্যাঁ, সে মানে এই যে যেহেতু জামাত অভিযোগ করেছে এবং এদের বলা হচ্ছে আওয়ামী পন্থী, সব ষড়যন্ত্রের সাথে আপনি একেবারে টপ টু বটম, এ টু জেড আপনি জড়িত। এবং আজকে আপনার হাত ধরেই আর্মির এই চূড়ান্ত অপমানটা হলো। ইতিহাস কখন কাকে কি ফিরিয়ে দেয় সেটা তো আমরা ঠিক আগে বলতে পারি না, অনেক সময় অনুমান করি, বিশ্বাস করতে চাই না। তো সেই দিন হয়তো আমরা দেখব, যেদিন প্রিজন ভ্যানে করে জেনারেল ওয়াকার খানকেই কোনো এক আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখান থেকে হয়তো তাকে কারাগারে পাঠানো হচ্ছে, বলা যায় না। তবে যে ঘটনাটা আজকে ঘটলো, এটা কারো জন্যই মঙ্গল বয়ে আনবে বলে আমার মনে হয় না। এটা কারো জন্যই সুখকর হলো না। এই যে সেনাবাহিনী আজকে সকালে তাদের ঘুম থেকে উঠানো হয়েছে 5টার সময়, 5টায় ঘুম থেকে উঠিয়ে তাদের আবার এই প্রিজন ভ্যানে 40 মিনিট তাদের বসিয়ে রাখা হয়েছিল। তো এই যা হোক, তাও একটা ভালো প্রিজন ভ্যান দিয়েছে, একটা এসি কন্ট্রোল, কি শীততাপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যান, এটা আমরা আগে দেখিনি। তো যাই হোক, জেনারেল ওয়াকার, ইতিহাস আপনাকে মীর জাফরের মতো করে মনে রাখবে, এটা আমরা আগে বহুবার বলেছি। সময় আজকে আপনি যেটা করলেন তার প্রতিদান আপনাকে